রূপপুর কারাগারের মেয়ে কয়েদিরা কোথাও যেন উধাও হয়ে যাচ্ছিল, এমনকি অনেকে তো এখানে প্রেগনেন্ট হয়ে পড়ছে। আর এই সমস্ত কিছুর পিছনে মাস্টার মাইন্ডকে এখানে এক্সপোজ করতে গিয়ে অনু নিজেই ফেসে যায় একটা মার্ডার কেসে। আর এরপর থেকে এখানে অনুর উপর চলতে থাকে অমানবিক নির্যাতন। এত কিছুর পরেও কি এখানে সাংবাদিক অনু পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে এবং আসল কালপিটকে সামনে নিয়ে আসতে? সেটাই জানতে পারবো আজকের গল্প অনুসন্ধানে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরো একটি নতুন এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি অনুসন্ধান ওয়েব সিরিজ থেকে। তো চলো বেশি দেরি না করে সিরিজ এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। শুরুতেই আমরা খুব বৃষ্টি দেখতে পারি, আর তার মধ্যে একটা ভ্যান অনেকগুলো কয়েদিকে নিয়ে জেলখানায় প্রবেশ করে। এরপর এক এক করে সমস্ত কয়েদিদেরকে এখানে গাড়ি থেকে নামানো হয়। তারপর এখান থেকে একটা প্রেগনেন্ট মহিলা নামে। সবার মুখে এখানে অনেক বেশি আতঙ্কের ছায়া, এবং সেই মহিলাটি এখানে তার পেটের মধ্যে হাত দিয়ে আস্তে করে গাড়ি থেকে নেমে আসে। তার চোখেও রয়েছে অনেক বেশি ভয়। তারপর আমরা দেখতে পারি পুলিশ অফিসাররা এখানে তালিকা অনুযায়ী এক এক করে সবাইকে ভিতরে প্রবেশ করাচ্ছে। তারপর এখানে ডাকা হয় অনুমিতা সেনকে, কিন্তু এখানে অনুমিতা অর্থাৎ অনু সে অন্য জগতে হারিয়ে গেছে। অনেক আতঙ্কে এবং অনেক চিন্তায় সে ডুবে রয়েছে। কনস্টেবল এখানে চিৎকার করে ওঠে এবং গালি দিয়ে তাকে বলে যে নাম ডাকা হচ্ছে, কানে যায় না, এবং তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। তারপর পড়ে যাওয়ার পর এখানে অনু একটু চমকে ওঠে এবং অনু তার দিকে রেগে তাকিয়ে থাকে। তারপর আমরা এখান থেকে ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পারি। সেখানে আমরা জানতে পারি অনু একজন সাংবাদিক ছিল। তার স্টুডিওতে সে অনেক বেশি ব্যস্ত থাকতো। তখন সেখানে একজন এসে বলে যে অনুর বস এখানে সজল দা তাকে ডাকছে। তারপর এখান থেকে অনু সজলের রুমে যায়। তারপর সজল এখানে তাকে মজা করে বলে যে বাবা, এখন তো মিনিস্টারের দেখাই পাওয়া যায় না, মনে হচ্ছে যে ডানা গজিয়ে গেছে। তারপর অনু তাকে বলে যে যদি সত্যি ডানা গজাতো তাহলে তো এতদিন এখান থেকে উড়েই যেতাম। তারপর সজল তাকে বলে যে সত্যি এখন তোমাকে উড়ে যেতে হবে রূপপুর জেলখানায়। তখন অনু তাকে জিজ্ঞাসা করে জেলখানা? তারপর সজল তাকে জানায় যে হ্যাঁ, নারায়ণ সান্যালের একটা ইন্টারভিউ নিতে হবে। তিনি দুর্নীতির জন্য রূপপুর জেলখানায় বন্দী রয়েছে। আর এমনকি তিনি নিজেই আমাদেরকে জানিয়েছে যে তার ইন্টারভিউটা যেন তুমি নাও, কারণ লাস্ট সিএম এর ইন্টারভিউটা দেখে তিনি অনেক বেশি ইমপ্রেস হয়েছে। সেই কারণে তিনি চাইছে যে তার ইন্টারভিউটাও যেন তুমি নাও। জেল সুপারের সাথে আমার এখানে কথা হয়ে গেছে, জেলে যাওয়ার জন্য এখানে ক্যামেরা আর মোবাইল লাগবে। এই হচ্ছে সেটার জন্য কাগজ, যাই করবে সাবধানে করবে। এরপর আমাদেরকে এখান থেকে রাতের বেলা সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি অনু তার হাজব্যান্ড এখানে অর্ণবের সাথে কথা বলছে। আসলে তাদের এখানে 1 মাস পরে বিয়ে হওয়ার কথা। তাদের এখানে বিয়ের গল্প এবং শপিং সমস্ত কিছু তারা এখানে প্ল্যান করছে। এর পরের দিন আমরা দেখতে পারি অনু তার সহকর্মীকে নিয়ে এখানে জেলখানায় চলে আসে এবং তার পরিচয় দিয়ে এখানে জেলে ঢোকার চেষ্টা করে। এরপর আমাদেরকে এখানে প্রেজেন্টের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি অনু এখানে ভয়ে ভয়ে রুমে প্রবেশ করে। কনস্টেবল তখন তাকে বলে যে তাড়াতাড়ি করে তোমার জামাটা চেঞ্জ করে ফেলো। অনু তখন তাকে জানায় যে আমি প্রেগনেন্ট, আমি আমার জামা কাপড় খুলতে পারবো না। তখন কনস্টেবল তার হাত দিয়ে তার জামাটাকে ছিঁড়ে ফেলে। অনুর এরকম অবস্থা দেখে তার অনেক বেশি খারাপ লাগে। অন্যদিকে আমরা বাকি কনস্টেবলকে দেখতে পারি, তারা এখানে অনেক হাসাহাসি করা শুরু করে দেয়। তারপর আমরা দেখতে পারি কিছুক্ষণ পরে অনুর ফুল বডিটাকে এখানে চেক আপ করা হয়। অনু এখানে সেগুলোকে সহ্য করতে পারছিল না। এরপর এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে আমরা অনু এবং তার সহকর্মীকে দেখতে পারি রূপপুর থানা সুপার অফিসার ভিক্টর পাকারাশি রুমে এসেছে। এরপর তারা নিজেদের মধ্যে দেখা করা শেষ করে নারায়ণ সান্যালের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। তারপর কিছুক্ষণ পর এখানে একটা মহিলা চিৎকার করে বেরিয়ে এসে ভিক্টরের পা জড়িয়ে ধরে বলে, স্যার আমি কনসিভ করেছি, প্লিজ আমি এই বাচ্চাটাকে নষ্ট করতে চাই না, দিদি আমি বাচ্চাটাকে নষ্ট করব না। তারপর সে চিৎকার করে আরো বলছিল যে তুমিও তো একটা মেয়ে, তুমি আমার কষ্টটা তো অবশ্যই বুঝবে। সেই মুহূর্তে তখন একটা মহিলা কনস্টেবল এসে তাকে এখান থেকে টেনে হিজড়ে নিয়ে চলে যায়। অনু এখানে অনেক বেশি আতঙ্ক হয়ে তাকে জিজ্ঞাসা করে সেই মহিলাটা এখানে প্রেগনেন্ট। ভিক্টর তখন তাকে জানায় যে সেই প্যারোলে ছাড়া পেলে তারা এখান থেকে বাইরে যায়। এরপর এখান থেকে প্রেগনেন্ট হয়ে ফেরে। বাচ্চাটা এখানে রাখাই যায়, কিন্তু তার ক্ষেত্রে এটা অনেক বেশি ঝামেলা আছে। এর ব্যাপারে তোমাকে পরে খুলে বলবো। এরপর আমাদেরকে এখানে নারায়ণ সান্যালকে দেখানো হয়। তিনি এখানে খুব যত্ন করে একটা পায়রা দেখভাল করছে। এই সমস্ত কিছু দূর থেকে অনু খেয়াল করেছে। এরপর এখান থেকে ভিক্টর অনু এবং নারায়ণের আলাপ করিয়ে দেয়। নারায়ণ তখন তাকে জানায় যে আপনারা কিছু মনে না করলে আগামীকাল এখানে আসবেন। আসলে আমার মনটা অনেক বেশি খারাপ, আর মানুষেরা তো কবে বদলেই গেছে, সেই কারণে আমি শুধুমাত্র এখন পশু পাখিদেরকেই ভরসা করি। তারপর আমরা দেখতে পারি অনু এবং তার সহকর্মীরা একসাথে ফিরে আসে। তার সহকর্মী তখন তাকে জানায় যে এই নারায়ণ
সান্যাল কত অদ্ভুত তিনি। একটা পাখির জন্য যে এত কষ্ট পায় তাহলে সে জেলে কিভাবে থাকতে পারে। তখন অনু তাকে জানায় যে দুঃখ দুই প্রকার, এক সত্যি দুঃখ আর এক মিথ্যে দুঃখ। এখন নারায়ণ সান্যালের কোনটা ছিল সেটা তো জানি না। এরপর অনুর মনে আসে সে কিছু একটা ভুলে গেছে, সেই কারণে এখান থেকে সে ইউ টার্ন নেয়। তারপর অনু সেখান থেকে সে জেলখানায় আসে এবং সেখানে একজন কনস্টেবলের হাতে টাকা গুছিয়ে দিয়ে বলে যে মেয়েটা একটু আগে পায়ে ধরছিল তার নাম কি। তারপর সে কনস্টেবল এদিক ওদিক তাকিয়ে বলে যে ললিতা সরকার, ভারতনগরের কেস। সেই সময় এখানে কয়েদিদেরকে খাবার দেওয়া হচ্ছিল, তাই কনস্টেবল এখানে আর কথা না বাড়িয়ে এখান থেকে চলে যায়। এরপর এখান থেকে সিন আবার প্রেজেন্টে আসে, কয়েদিরা খাবার নিচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি খাবারের মধ্যে সবাইকে ডিম, আলু সিদ্ধ এবং ডাল দেওয়া হচ্ছে। কিন্তু এখানে একটা অদ্ভুত দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি অনুকে এখানে শুধুমাত্র ভাত এবং আলু সিদ্ধ দেওয়া হয়। পরবর্তী মেয়েটিকেও এখানে সেম খাবার দেওয়া হলে মেয়েটি তখন তাকে বলে যে আমাকে একটা ডিম সিদ্ধ দেবে। অনেককেই তো দিলে দেখলাম, কিন্তু সেই মহিলাটা যখন তাকে একটা ঝাড়ি দেয় তখন মেয়েটি ভয়ে পিছিয়ে যায়। এর ফলে তার সাথে এখানে অনুর ধাক্কা লেগে যায় এবং অনুর হাতে থাকা থালাটি হাত থেকে পড়ে যায়। এর জন্য এখানে অনু তাদের কাছে আবার খাবার চাইতে যায়, কিন্তু তাকে বলা হয় যে খাবার খেতে গেলে সেই পড়ে থাকা খাবারটাই খেতে হবে, এখান থেকে আর নতুন করে কিছু দেওয়া হবে না। অনু তখন তাকে জানায় যে শুধু ভাত হলেও চলবে, কিন্তু তাকে এখান থেকে কিছুই দেওয়া হয় না এবং তাকে এখানে গালি দেওয়া শুরু করে দেয়। এই অপমান এবং গালি শুনতে না পেরে এখানে অনু তার হাতে থাকা থালাটাকে নিয়ে একটা মহিলার মাথায় মেরে দেয়। এইটা দেখে অন্য কয়েদিরা মিলে এখানে অনুকে অনেক বেশি মারধর করে। এই সমস্ত কিছু দেখে এখানে আম্মি জান নামের একটা মহিলা আসে এবং তাকে দেখে এখানে সবাই অনেক বেশি ভয় কাঁপতে থাকে। আম্মি জান এখানে এসে অনুর গলা চিপে ধরে তাকে টেনে তোলে। তখন সেখানে সেই প্রেগনেন্ট মহিলাটা এসে তার পায়ে ধরে বলে যে তাকে ছেড়ে দাও আম্মি জান। এরপর আমরা দেখতে পারি একটা বন্ধ ঘরে এখানে অনুকে ঝুলিয়ে রাখা হয়েছে। তারপর সেখানে ভিক্টর সাহেব আসে এবং তাকে এসে বলে যে আসতে না আসতে এখানে আম্মি সাহেবের সাথে ঝামেলা বাঁধিয়ে দিয়েছো। যাই হোক, আমার কথা মনে আছে তো, আমার জন্যই তুমি প্রথমবার এই জায়গাতে আসতে পেরেছিলে। এরপর এখান থেকে সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে আমরা অনু এবং তার সহকর্মীকে দেখতে পারি যারা এখান থেকে ভারতনগরে পৌঁছে গেছে। সেইখানে থানায় গিয়ে এখানে সেই অফিসারের সাথে গিয়ে দেখা করে। অফিসার এখানে অনুকে দেখে অনেক বেশি খুশি হয়, কারণ এখানে অনু এসেছিল ইন্টারভিউ নিতে, খবর বেরাবে পেপারে। এরপর অনু তাকে জানায় যে ললিতা সর্দার কেস এখানে ভারতনগর মার্ডার কেস নামে ফেমাস ছিল, তাই না? সেই জন্য এই কেসের ব্যাপারে কিছু ইনফরমেশন দেওয়া কি সম্ভব? অফিসার তখন এখানে থাকা কনস্টেবলকে জিজ্ঞাসা করে যে ফাইলটা চেক করে বলো তো। এরপর সেই কনস্টেবল এখানে ফাইলটিকে চেক করে বলে যে 2 বছর আগে এখানে ডোমেস্টিক অ্যাবিউসের জন্য শিল নোড়া দিয়ে আঘাত করে স্বামীকে মেরে ফেলেছিল। কথাটা শোনা মাত্র এখানে অনুর কাছে একটু খটকা লাগে, কারণ এটি 2 বছরের কেস, আর এই 2 বছরে একদিনও এখানে মেয়েটি ছুটিও পায়নি। তাহলে বর্তমানে সে এখানে প্রেগনেন্ট কিভাবে হলো? ওর কেসটা এখানে ফার্স্ট ট্র্যাকে চলছে, 6 মাস পরে এখানে যাবজ্জীবনের সাজা হবে। আর এতদিন ধরে এখানে সেই রূপপুর মহিলা সংশোধনাগারেই ছিল, অর্থাৎ এখানে ললিতা সর্দার প্রেগনেন্ট হয়েছে সেই রূপপুরের থানাতেই। তবে এটা কিভাবে হলো, এটাই তো আসল নিউজ। এই নিউজটা যদি এখানে বের হয় তাহলে পুরো প্রশাসন কেঁপে উঠবে। এই সমস্ত কিছু শুনে এখানে সজলদা বলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, সাপের গায়ে পা দিলে তুমি নিজেও ছবল খাবে, আর তার সাথে সাথে এখানে আমার অফিসটাও বদনাম হয়ে যাবে। আর তাছাড়াও আমাদের দেশের এখানে বিভিন্ন জেলের কয়েদিদের এখানে সেক্স র্যাকেট নিয়ে কত সাংবাদিক নিউজ করতে গেছে, কিন্তু তাদের ভাগ্য এখানে ভালো থাকলে তাদের চাকরিটা গেছে, আর খারাপ থাকলে তারা মারা গেছে। অনু তখন জানায় যে ললিতার কেসটিকে এত সহজে ছেড়ে দিলে হবে না। এরপর এখান থেকে আমাদেরকে প্রেজেন্টের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি ভিক্টর এখানে অনুকে বলছে যে শুধু শুধু কষ্ট কেন পাচ্ছ, বলেই ফেলো না জেলে কেন এসেছিলে। আমি ভালো করে জানি তোমার এই জেলে আসার পিছনে নিশ্চয়ই কোনো প্ল্যান রয়েছে। অনু তখন তাকে জানায় যে পুলিশ আমাকে এখানে মার্ডার চার্জের জন্য জেলে নিয়ে এসেছে, আপনি তো এটা জানেন, আপনার সিস্টেম এখানে একেবারে পৌঁছে গেছে। এই বলে এখানে অনু ভিক্টরের মুখে থুতু মেরে দেয়। রাগের মাথায় এখানে ভিক্টর তাকে একটা চড় মেরে দেয় এবং কনস্টেবলকে ডেকে বলে যে একে সলিডারি সেলে রাখার ব্যবস্থা করো। এরপর এখান থেকে সিন আবার ফার্স্টে যায়, যেখানে আমরা অনুকে দেখতে পারি যে নারায়ণের ইন্টারভিউ নিচ্ছে। তাকে এই সময় বারবার তার হবু হাজবেন্ড অর্ণব ফোন করছে। নারায়ণ তখন তাকে জানায় যে তাড়াতাড়ি করে আপনি আপনার বয়ফ্রেন্ডের ফোন থেকে রিসিভ করুন। এই গোটা রাজ্যের এখানে অবজারভেশন এবং নেটওয়ার্কিং সিস্টেম দুটোই আমার হাতের কাছে। অর্ণব তো এখানে কম্প্যাক্টে কাজ করে, আর কম্প্যাক্ট এখানে আমাদের দলের লোক। সে খুবই একটা ভালো ছেলে, কিন্তু তবে তার একটাই সমস্যা রয়েছে, সে খুবই বেশি সৎ এবং সে ভীষণ অ্যাডভেঞ্চারাস। এরপর আমাদেরকে এখান থেকে প্রেজেন্টের সিন দেখানো হয়। অনু এখানে ব্যথায় অনেক বেশি তড়পাচ্ছে। সেই মুহূর্তে সেখানে পুতুল নামের একটি মেয়ে তাকে সে জানায় যে আম্মি জান বলেছে আজকে রাত্রে তুমি খাবার পাবে না, সেই কারণে আমি লুকিয়ে লুকিয়ে এখানে 2টো রুটি এবং একটু চিনি এনেছি, তাড়াতাড়ি করে খেয়ে ফেলুন। তারপর অনু তাকে জিজ্ঞেস করে তুমি এখানে ললিতা সর্দারকে চেনো কিনা। সেই মুহূর্তে পুতুল এখানে কারোর গলার আওয়াজ শুনতে পারে, সেই কারণে এখান থেকে সে পালিয়ে যায়। এরপর এখান
থেকে আমাদেরকে আবার পাস্টের সিন দেখানো হয়, যেখানে আমরা অর্ণবকে দেখতে পারি সে আজকে গাড়ি নিয়ে জেলের বাইরে এসেছে। তার হবু বর এখানে তার জন্য অপেক্ষা করছে। এটা দেখে এখানে অনুর অনেক অবাক লাগে। অর্ণব তাকে বলে যে একটু সাবধানে চলাফেরা করো, কারণ আমি যেখানে কাজ করি সেখানে অনেক পার্টি পলিটিক্স রয়েছে, তাই একটু ভয় পাচ্ছি। অনু তখন তাকে জিজ্ঞাসা করে তুমি ভয় পাচ্ছ? ভয় পেও না, আমরা খুব দারুণ জীবন কাটাবো, বয়স বেড়ে গেলেও আমরা একসাথেই থাকবো। অর্ণব তখন তাকে আরো জানায় যে কাজের কথা তো আমি বলতে পারছি না, কিন্তু এটা নিয়ে সতর্ক করতে পারছি। সেই মুহূর্তে তাদের কাছে একটা বড় ট্রাক এসে তাদেরকে ধাক্কা মেরে দেয়। এরপর আমাদেরকে অনুকে দেখানো হয় যে হসপিটালে অনেক বেশি আহত অবস্থায় ভর্তি রয়েছে। তার পরিবারের লোকেরা এখানে এসে পৌঁছেছে। অনু তখন তাকে জিজ্ঞাসা করে যে অর্ণব কেমন রয়েছে। আমার এখন কিছুটা ভালো লাগছে, আমার একটা হুইল চেয়ারের ব্যবস্থা করো, আমি এখান থেকে অর্ণবের সাথে দেখা করতে চাই। অনুর কাকা তখন তাকে জানায় যে অর্ণব কোমায় চলে গেছে। অনু এখান থেকে তাড়াতাড়ি করে অর্ণবের কাছে যায়। ডক্টর তখন জানায় যে সে কোমায় চলে গেছে, সে বাঁচবে কিনা এটারও কোনো গ্যারেন্টি নেই, এখনো কিছু বলা যাচ্ছে না। অনু এখানে অনেক বেশি কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে এখানে আমরা সংশোধন গাড়ি দেখতে পারি না। নারায়ণ সেন এখানে ভিক্টরকে বলছিল ললিতা সেনের সেই অ্যাক্সিডেন্ট এবং তার ভিডিও নিয়ে কোনো রিস্ক নেই তো। নারায়ণ সেন তখন তার কান মুলে দিয়ে বলে যে রিস্ক আছে বলে তো তোমার চাকরিটা রয়েছে, তুমি এইসব ব্যাপার নিয়ে বেশি চিন্তা করো না। এরপর আমরা হসপিটালে অনুকে দেখতে পারি, তার সাথে দেখা করতে এখানে সজলদা এসেছে। অনু তখন তাকে জানায় যে এটা অ্যাক্সিডেন্ট ছিল না, কেউ এটা ইচ্ছে করে করেছে। অর্ণবের জীবনের এখানে ঝুঁকি রয়েছে, কারণ নারায়ণ সান্যাল এখানে বারবার অর্ণবের কথা বলছিল। অর্ণব এখানে বারবার আমাকে কল করছিল, এমনকি এখানে অর্ণব আমাকে নিতেও এসেছিল। সে আমাকে অন্য কিছু একটা বলারও চেষ্টা করছিল তাদের কোম্পানিতে ডিস্টার্বিং একটা ভিডিওর ব্যাপারে। আমাদের দুজনকে এখানে একসাথে সাবধানে থাকতে হবে, এই সমস্ত কিছু সে বলছিল। সজলদা তখন তাকে জানায় যে দেখ অনু, ভিডিও যদি থাকে তাহলে সেটা কোনো পেন ড্রাইভে বা ল্যাপটপে থাকবে, আর অর্ণবের গাড়ি সার্চ করে এরকমটা কিছুই পাওয়া যায়নি। এরপর আমাদেরকে এখান থেকে প্রেজেন্টের সিন আবার দেখানো হয়, যেখানে আমাদেরকে জেলখানার একটা খানদানি ওয়ার্ড দেখানো হচ্ছিল, অর্থাৎ আম্মাজানের ওয়ার্ডে এখানে অনুকে শিফট করানো হয়েছে। এরপর এখান থেকে আমাদেরকে আবার পাঁচটি সিন দেখানো হয়, যেখানে ললিতা এখানে নারায়ণ সান্যালের কাছ থেকে হাত জোর করে রিকোয়েস্ট করছে যেন তার বাচ্চাটাকে এখানে পৃথিবীর মুখ দেখানো হয়। নারায়ণ সান্যাল তাকে আশ্বস্ত করে এবং তাকে বলে যে এই বাচ্চার জন্ম হবে, তোমার বাচ্চার কোনো ক্ষতি হবে না। এটা বলে তার মাথায় এখানে হাত বুলিয়ে দেয়। তারপর অন্যদিকে আমাদেরকে অনুকে দেখানো হয়, সেখানে আম্মাজানের ওয়ার্ডে ঢুকতেই আম্মাজানের সদস্যরা তাকে জানায় যে আম্মাজানের সামনে এখানে কেউ মাথা উঁচু করে দাঁড়ায় না, হাঁটু গেড়ে বস। আম্মাজান তখন জানায় যে জেলে থাকতে গেলে তো এখানে খাটনি করেই খেতে হবে, প্রথম দিনের হিসেবে আজকে তোকে বাথরুম পরিষ্কার করার কাজ দিয়ে দিই। এরপর এখান থেকে আমাদেরকে আবারও পাঁচটি সিন দেখানো হয়, যেখানে নারায়ণ সান্যাল তার কনস্টেবলকে বলছে তোমার আগে কিন্তু বিষ্ণুপাল এখানে কাজ করতো, ভালোই চলছিল সমস্ত কিছু, কিন্তু তার টাকার লোভ বেড়ে যায় এবং সমস্ত জায়গায় সে কথা বিলাতে শুরু করে দেয়, যার জন্য একদিন তার বাড়িতে এখানে গ্যাস সিলিন্ডার ফেটে যায়, যার ফলে তার এখানে শরীরের 80% ঝলসে যায়। তোমার বাড়িতে নিশ্চয়ই তোমার মা রান্না করে, খুব ভালো রান্না করে তাই না? এটা শুনে এখানে কনস্টেবল একটু ঘাবড়ে যায়। তারপর নারায়ণ তাকে আরো জানায় যে তোমার পয়সার প্রয়োজন হলে এখানে ভিক্টরকে বলবে, আর বাকি সময়টা এখানটায় বোবা এবং কালা হয়ে থাকবে। তারপর এখানে নারায়ণ তাকে জানায় যে আমার শরীরটা খুব একটা ভালো নেই, আমাকে একটা বড় হসপিটালে ভর্তি হতে হবে, যেখানে অর্ণব এবং অনু ভর্তি রয়েছে। এইদিকে বাধ্য হয়ে এখানে অনুকে নোংরা বাথরুম তাকে পরিষ্কার করতে হয়, তাও আবার খালি হাতে, কারণ তাকে শাস্তি দেওয়ার জন্য আম্মিজান সেই বাথরুমে থাকা ঝাড়ু এবং ঝাঁটা তাকে আগে থেকেই গায়েব করে দিয়েছে। এর ফলে এখানে তার শারীরিক অবস্থা আরো বেশি খারাপ হয়ে ওঠে, সে অনেক বেশি বমি করা শুরু করে দেয়। এরপর আমাদেরকে এখান থেকে আবারও পাঁচটা সিন দেখানো হয়, অনু এবং অর্ণবকে এখানে দেখে নারায়ণ সান্যাল সেই রুমে প্রবেশ করেছে এবং বর্তমানে এখানে অনু তার কাজটিকে শেষ করে জেলখানায় স্নান করছে এবং হঠাৎ করে সেখানে বাথরুমের দরজাটা লক হয়ে যায়। তখনই হঠাৎ করে কিছু মহিলা এখানে প্লাস্টিক নিয়ে অনুর মুখের মধ্যে বেঁধে তাকে আঘাত করতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর এখান থেকে একটা কনস্টেবল এসে তাকে জানায় যে দ্রুত এখান থেকে পালাও, বিলকিস আসছে, সে একাই দেখে নেবে। সবাই এখান থেকে পালিয়ে যায়। তারপর ঝাপসা চোখে এখানে অনু দেখতে পারে যে তার সামনে কেউ একটা এসে দাঁড়িয়ে রয়েছে। এরপর এখান থেকে পাঁচটা সিনে দেখানো হয় নারায়ণ এখানে অনুকে বলছিল চলুন আমরা এখানে সমঝোতা করে নিই, নিজের জন্য না হয় অন্তত যে সন্তানটা আপনাদের জন্য পৃথিবীতে আসছে তার কথা ভেবে। এইটা শুনে এখানে অনু অনেক বেশি চমকে যায় এবং তাকে বলে যে অ্যাক্সিডেন্টটা তাহলে তুমি করিয়েছিলে। নারায়ণ তখন তাকে জানায় যে কি করে বোঝাই বলো তো, আমি তো নিজেই জেলের মধ্যে বন্দী, শুনুন আপনি দ্রুত ছাড়া পেয়ে যাবেন, সেই জন্য থেমে যান, না হলে আমি আপনার পৃথিবী থেকে
ধ্বংস করে দেবো। এরপর এখান থেকে অনু বাড়ি চলে আসে। তারপর কিছুদিন পরে তার মা এবং কাকিমারা তাকে বললে যে তোর বিয়ে হয়ে গেলে কোনো সমস্যা ছিল না, আমরা আনন্দ করতাম, তোকে স্বাদ খাওয়াতাম, কিন্তু আমরা তো এখানে একটা সমাজে বাস করি, তাই না? এটা হয় না। অর্ণব সুস্থ হোক, তারপর তুই আবারও মা হবি। আপাতত এই বাচ্চাটাকে এখানে পৃথিবীতে আমার কোনো প্রয়োজন নেই, কারণ বাবা ছাড়া এখানে বাচ্চাটাকে পৃথিবীতে বড় হওয়া কেমনটা হয় সেটা তো তুই ভালো করেই জানিস। অনু তখন তাকে জানায় যে তুমি সারা জীবনে তো এখানে লাভ ক্ষতির কথা না ভেবেই বাবার সাথে কাটিয়ে দিলে। এবং অনু আরো জানায় যে মা শোনো, আমি সারা জীবন এখানে অর্ণবকে ছাড়া বাঁচতে পারবো না, সে যদি কোমা থেকে নাও ফিরে আসে তাও আমি তাকে ছেড়ে দেবো না। এরপর এখান থেকে অনু তার হবু শ্বশুর বাড়িতে চলে আসে এবং তার হবু শ্বশুর মশাইকে এখানে এসে সান্ত্বনা দেয়। এরপর এখান থেকে আমাদেরকে আবার প্রেজেন্ট সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি কনস্টেবল একটা মেয়েকে রুম থেকে জোর করে টেনে বাইরে নিয়ে যাচ্ছে। সেই রুমটাতেই এখানে অনুও থাকতো। সেই মুহূর্তে এখানে নারায়ণ আসে এবং তাকে সে জানায় যে আমার জগতে তোমার স্বাগতম। আচ্ছা, এই বেডটা চিনতে পারছেন? এই বেডটা আসলে সেই মহিলাটার যার ব্যাপারে আপনি তদন্ত শুরু করেছিলেন, অর্থাৎ ললিতার। এরপর পাশের সিনে আমরা দেখতে পারি অনু সদরদাকে বলছিল যে সংশোধনাগারে এখানে প্রায় 5 বছরে অ্যাবর্শনের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষদের এখানে দাবি ছিল যে টিমরা এখানে প্যারোলে ছাড়া পেয়েছিল, অর্থাৎ তারা এখানে ছুটির সময়তেই প্রেগনেন্ট হয়েছে। কিন্তু এখানে ললিতার কথা, ললিতা সর্দারের কেসটি আমাদেরকে এখানে আলাদা একটা সুযোগ দিচ্ছে, কারণ তিনি এখানে বিগত 2 বছর ধরে রূপপুর কারাগার থেকে বাইরেই বের হয়নি। সজলদা তখন থেকে জানায় যে অর্ণব এখনো কোমায় আর তোমার এখনো এই অবস্থা, সবকিছু ছেড়ে দিয়ে তুমি এই কেসের ব্যাপারে কেন পড়লে? অনু তখন তাকে জানায় যে নারায়ণ সান্যাল এখানে আমাকে খোলাখুলি ভাবে থ্রেট করেছে, আর আমার মনে হচ্ছে এই সমস্ত মেয়েগুলোর প্রেগনেন্সির পিছনে এখানে নারায়ণ সান্যালের এই হাত রয়েছে, কারণ গত 6 মাসে এখানে 4টে অ্যাবর্শন হয়েছে আর গত 6 মাস ধরে নারায়ণ সান্যাল এখানে সেই সংশোধনাগারে রয়েছে। আর এই কেসটার জন্যই আমি নারায়ণ সান্যালের পুরো শেখর অব্দি যেতে পারবো। সেই মুহূর্তে এখানে সজলদার ফোনে একটা মেসেজ আসে, যেখানে ভেক্টর লিখেছে যে নারায়ণ সান্যাল বিকেলবেলা অনুর সাথে দেখা করতে চায়। এরপর এখান থেকে সিন আবারও পাস্টে যায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি নারায়ণ সান্যাল এখানে অনুকে নিয়ে ললিতার রুমে নিয়ে আসে এবং তার সাথে কথা বলার সুযোগ করিয়ে দেয়। অনু তখন তাকে জানায় যে আমি জানি যেহেতু নারায়ণ সান্যাল আমাকে এনেছে সেই জন্য হয়তো তুমি আমাকে কিছু বলবে না, তবে কিছু একটা ইশারা বা ইঙ্গিত দাও, আমি জানি এখানে কিছু একটা হয়, এই বাচ্চাটা তোমার নয়। ললিতা তখন তাকে জানায় যে আমি ভালো আছি দিদি। অনু তখন তাকে জিজ্ঞাসা করে এই বাচ্চাটা কার? ললিতা তখন তাকে জানায় যে এই বাচ্চাটা শুধু আমার। এরপর এখান থেকে আমাদেরকে পাঁচটা সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি অর্ণবের বাবা এখানে অনুকে ফোন করে জানাচ্ছিল যে মনে হচ্ছে অর্ণবের রুমে কেউ ঢুকেছে। অনু তখন তাকে জানায় যে তুমি যেখানে রয়েছো সেখানে দাঁড়াও, তুমি ভিতরে যাবে না, আমি এখনই সেখানে এসে দেখছি ব্যাপারটাকে। আর তখনই আমরা এখানে দেখতে পারি অর্ণবের বাবাকে এখানে মেরে ফেলা হয়েছে। এরপর প্রেজেন্টে আমরা দেখতে পারি এখানে মাঝরাতে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। এখানে একজনকে জিজ্ঞাসা করাতে অনুকে জানায় যে যেই রাত্রে এখানে বিলকিস জেগে থাকবে সেই রাত্রে এরকম চিৎকার শোনা যাবে। অনুর যে এখানে দমটিকে বন্ধ করে দিয়েছিল সেই মেয়েটিকে এখানে বিলকিস সাজা দিচ্ছে। আমি জানার মতো এখানে বিলকিস হলো আরো একজন শক্তিশালী ব্যক্তি, তবে সে সৎ। বিলকিস বলে যে সেই মেয়েটা আমাদের মতো না, ও মা হতে চলেছে। এরপর পাশের সিনে আমাদেরকে দেখানো হয় যে কাকু মারা যাওয়ার জন্য এই হত্যার পিছনে এখানে আমার সন্দেহ মতে হয়তো নারায়ণ সাহেবই রয়েছে, কিন্তু পুলিশ অফিসাররা এখানে তার কোনো কথাটিকে পাত্তাই দেয় না, যার জন্য এখানে ক্রমশ অনুর জেদ বেড়ে যাচ্ছে। এই লড়াইটিকে এখানে অনু ব্যক্তিগতভাবে করার চিন্তা করে। এরপরে এখানে অনু তার বাবা পরিচিত একজন উকিলের সাথে কথা বলতে যায় এবং তাকে রিকোয়েস্ট করে এখানে রেকর্ড রুমের চাবিটিকে নিয়ে সেখানে ফাইল চেক করতে শুরু করে দেয়। এরপর বর্তমানে এখানে অনু যে রুমের ভর্তি রয়েছে সেখানে পুতুল চলে আসে এবং সে এসে জানায় যে ডক্টরকে এখানে 500 টাকা দিয়ে ডিম দুধ কিনে এখানে অনুর সাথে গল্প করতে এসেছে। পুতুল এখানে অনুর কাছে বিলকিসের ব্যাপারে জিজ্ঞাসা করে। অনু তখন তাকে জানায় যে বিলকিস এখানে প্রথমবার রূপপুর কানেকশনাল হোমটিকে ব্রেক করেছিল, তাও এই কাজটি করেছিল বাজি ধরে। এরপর অতীতের সিনে আমাদেরকে দেখানো হয় অর্ণবের সিনিয়র অনুর সাথে একটু দেখা করতে চেয়েছিল, সেই জন্য অনু এখান থেকে অফিস রুমে এসে কিছুক্ষণ অপেক্ষা করে। তখন সেই সিনিয়র স্যার তাকে জানায় যে এখানে কথা বলাটা সম্ভব নয়, সম্ভব হলে রাত্রিবেলা আমার বাড়িতে চলে আসবে এবং সেখান থেকে চলে আসে। এরপর রাস্তার ধারে চা খেতে খেতে অনু এই সমস্ত কিছুই ভাবছিল। সেই মুহূর্তে সেখানে একটা মহিলা এসে অনুর সাথে কথা বলতে শুরু করে দেয়। আসলে এই মহিলাটাই এখানে কাকুকে মেরে ফেলেছিল। মহিলাটা তখন তাকে জানায় যে আমি আপনাকে খবরের কাগজে দেখেছিলাম আপনার এবং আপনার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই তো এত বড় ঘটনা হয়ে যাওয়ার পর তোমার এখানে ভয় করে না রাস্তাঘাটে এভাবে চা খেতে? নিজের কথা না হলেও অন্তত নিজের সন্তানের কথা ভাবুন। এই কথা শুনে এখানে অনু পুরোপুরি ভাবে ঘাবড়ে যায়। অনু চারপাশে দেখতে শুরু করে কিন্তু আশেপাশে মহিলাটা আর কোথাও ছিল না। তারপর তাকে তার সহকর্মী বলে যে রূপপুর কারাগারের মেয়েরা এখানে প্যারোলের টাইমে অদৃশ্য হয়ে যাচ্ছে, অর্থাৎ নিখোঁজ হয়ে যাচ্ছে। রিপোর্ট তো এটাই বলছে। গত 7 মাস ধরে এখানে অনেকজন গায়েব হয়ে গেছে, কিন্তু কারাগার এই ব্যাপারটাকে দায় নিতে একদমই রাজি ছিল না, কারণ তারা এখানে প্যারোলে ছিল, কিন্তু যাদের এখানে অ্যাবর্শন হচ্ছে তারা সেখানেই থেকে যাচ্ছে আর অন্যান্য মেয়েরা এখান থেকে
থেকে গায়েব হয়ে যাচ্ছে। রাত হয়ে গেছে, অর্ণবের সিনিয়র এখানে সার্থক তার বাড়িতে ফিরে এসেছে। তার সাথে আজকে অনুর দেখা হওয়ার কথা ছিল। এরপর সেই মহিলাটাও এখানে খুঁজতে খুঁজতে তার বাড়িতে পৌঁছে যায় এবং কথা চলে এখানে তিনি সার্থকের বাড়িতে প্রবেশ করার চেষ্টা করে এবং তাকে আঘাত করে তাকে এখানে মেরে ফেলে। তারপর কিছুক্ষণ পর এখানে অনু সার্থকের বাড়িতে পৌঁছায়। সে অনেকক্ষণ ধরে এখানে কলিং বেল বাজানোর চেষ্টা করে কিন্তু এখান থেকে দরজা কেউই ওপেন করে না। এরপর দরজা খুলে যখন সে এই সমস্ত কিছু দেখে সে অনেক বেশি আতঙ্ক হয়ে যায় এবং সেখান থেকে ভয়ে বাইরে বেরিয়ে আসে। সেই সময় এখানে অনুর সাথে সেই বিল্ডিং এ থাকা একটা লোকের ধাক্কা লেগে যায় এবং অনুর ব্যাগটা এখানে নিচে পড়ে যায়, কিন্তু অনু সেই ব্যাগটিকে এখান থেকে না নিয়ে এখান থেকে পালিয়ে যায়। আর এই মার্ডার কেসটার জন্য বর্তমানে এখানে অনু জেলে রয়েছে। তার এখানে মনে হয় যে তাকে সবসময় কেউ ফলো করছে। তারপর এখানে বাড়ি ফিরে অনু জানায় যে অর্ণবের কাছে অবশ্যই কিছু একটা রয়েছে, কারণ প্রথমে ও, তারপর তার বাবা, তারপর তার অফিস কলিগ সার্থক, সকলকে এখানে মেরে ফেলা হলো। সে তো প্রথমে আমাকে কিছু দিতে চেয়েছিল। তারপর সহকর্মী ভোমল থেকে বলে যে আমার মনে হয় আমাদের এখান থেকে অফিসারের কাছে যাওয়া উচিত হবে। তখন অনু তাকে জানায় যে পুলিশ তো কিছুই করছে না, অলরেডি তো এখানে দুটো জান চলে গেছে, কিন্তু তারা যদি সেখানে কিছু পেত তাহলে সেই মহিলাটাকে দিয়ে আমাদেরকে ভয় দেখাতো না বা সার্থকের সাথে এরকম ঘটনা ঘটতো না। অর্ণবের কাছে নিশ্চয়ই কোনো ভিডিও রয়েছে যেটাকে এখানে নারায়ণ সান্যাল খুঁজে বেড়াচ্ছে, আর এটাই হয়তো এখানে জেলের ওই পারের মেয়েদেরকে উধাও হয়ে যাওয়ার ব্যাপারের সাথে যুক্ত। তারপর এখানে অনুর মনে পড়ে যে অ্যাক্সিডেন্টের আগের দিন এখানে অর্ণবের যার গাছ পছন্দ ছিল না সে এখানে অনুর জন্য একটা গাছ কিনে এনেছিল। সেই জন্য সেখান থেকে অনু তাড়াতাড়ি করে অর্ণবের বাড়ি যায়। এরপর এখান থেকে আমাদেরকে আবারও বর্তমানে সিন দেখানো হয় যেখানে অনুর সাথে কেউ একটা দেখা করতে এসেছে। মন্ত্রী তাকে এসে বলছিল যে তুমি এই সমস্ত কিছুর মধ্যে জড়িয়ে পড়লে কিভাবে। অনু তখন তাকে জানায় যে দাদা আমি কিছু করিনি, আমাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। অনুর বাবা এখানে খুব ভালো একটা জার্নালিস্ট ছিলেন, সেই জন্য তাদের এখানে পরিচয় হয়েছে। মন্ত্রী তখন তাকে জানায় যে তুমি নির্দোষ হলে কোর্ট তোমাকে অবশ্যই মুক্তি দেবে, সেই কারণে এখানে সাবধানে থাকো, প্রয়োজন হলে এখানে আমাকে মনে করো। এরপর এখান থেকে মন্ত্রী শুভ নারায়ণের সাথে দেখা করে নিজেদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা বলে এখান থেকে চলে যায়। এরপর রাত্রিবেলা এখানে আমাদেরকে দেখানো হচ্ছিল অনু বলছিল যে আমার কেসটা এখানে যখন কোর্টে চলছিল তখন এখানে ললিতা সর্দার সুসাইড করে, সেই জন্য তুমি আমাকে প্লিজ এই ব্যাপারটাকে নিয়ে সত্যি কথা বলো। তখন পুতুল তাকে জানায় যে তারা ললিতাকে এখানে জ্যান্ত ঝুলিয়ে দিয়েছিল, যেখানে আইন পর্যন্ত গর্ভবতী মাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য মানা করেছিল, সেখানে এরা সবার চোখের সামনে গর্ভবতী ললিতাকে জোর করে মেরে ফেলেছিল। তারপর অনু তার কাছে জিজ্ঞাসা করে যে বিলকিস বেগম কোথায় থাকে আর তার কাছে কিভাবেই বা পৌঁছাবো। তখন পুতুল তাকে জানায় যে জেল সুপার স্যার যার উপর সব থেকে বেশি রাগ তাকে এখানে বিলকিস বেগমের রুমে পাঠিয়ে দেওয়া হয়, কারণ ও মানুষ নয়, কারণ সে একটা রাক্ষস। এরপর এখান থেকে আমরা অতীতের সিন দেখতে পারি যেখানে অনু ভোম্বলকে নিয়ে অর্ণবের বাড়িতে চলে যায় এবং সে একটা গাছ করে সেখানে একটা পেন ড্রাইভ পায়। অনু তাকে বলে যে ওরা অর্ণবের মাস্টার মাইন্ডের সাথে পারলো না, তারা এখানে হেরে গেল। তারপর যখন অনু এবং ভোম্বল তার বাড়ি থেকে বের হয় তখন তাদের লোকেরা তাদের উপর অ্যাটাক করে দেয় আর অবশেষে বাধ্য হয়ে এখানে অনু পেন ড্রাইভটা দিয়ে দেয়। এইদিকে আমাদেরকে দেখানো হয় যে ভেক্টরের অফিস কক্ষে এখানে অনু এসেছে। ভেক্টর মনে করে এখানে অনু হয়তো সমঝোতা করতে এসেছে, যার জন্য ভেক্টর এখানে তার সাথে খারাপ আচরণ করতে শুরু করে দেয়। এরপর যখন এখানে অনু ভেক্টরের কালো টাকার হিসাব দিতে শুরু করে সেই সমস্ত কিছু এখানে শুনে ভেক্টর থেমে যায় আর সুযোগ পেয়ে এখানে অনু একটা পেন নিয়ে ভেক্টরের গলায় ঢুকিয়ে দেয়, যার কারণে এখানে ভেক্টর রেগে গিয়ে অনুকে বিলকিসের রুমে পাঠিয়ে দেয়, যেটা শুনে এখানে অনু মনে মনে খুশি হয়ে যায়। এরপর অতীতে আমাদেরকে দেখানো হয় সেই রাত্রে এখানে ভোম্বলকে হসপিটালে ভর্তি করানো হয়। অনু এখানে ভোম্বলকে দেখতে এসেছে। এই মুহূর্তে এখানে পুলিশ চলে আসে এবং সার্থকের হত্যার অপরাধে এখানে অনুকে অ্যারেস্ট করে নেয়। বর্তমানে এখানে অনু বিলকিস বেগমের রুমে চলে এসেছে। অনু তাকে এসে বলে যে সবাই আপনাকে নিয়ে অনেক ভয়ানক গল্প বলে, কিন্তু সেই দিন বাথরুমে না এলে হয়তো আমি মারা যেতাম। বিলকিস তখন তাকে বলে যে আমার সম্পর্কে কথাগুলো শুনে বিশ্বাস হয়নি, এই বলে সে এখানে অনুকে কামড় লাগিয়ে দেয়। কিছুক্ষণ পরে সেই এখানে অনুকে মলম লাগাতে দেয়। আসলে কিছুক্ষণের মধ্যে এখানে গার্ডরা আসবে খাবার দিতে, আর তারা যদি এসে এখনো পর্যন্ত দেখে যে বিলকিস বেগম অনুকে টাচ করেনি তাহলে তারা সন্দেহ করবে। তারপর এখানে বিলকিস বেগম তাকে সন্দেহ করে এবং তাকে জিজ্ঞেস করে যে তুই কেন এসেছিস সেখানে, তুই না চাইলে এখানে কেউ তোর সাথে কিছু করতে পারবে না, তোকে কেউ কোথাও রাখতেও পারবে না। অনু তখন তাকে জানায় যে তোমার গল্পটা একটু শুনি। বিলকিস তখন জানায় যে আমার নাম ফুলবানু আর আমার বিয়ের 7 মাস পরেই আমার স্বামী মারা যায়। বাড়ির লোকেরা আমাকে আবারও বিয়ে দিয়ে দেয় আর আমি একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিই। আমার ফুটফুটে সন্তানটা এখানে বড় হতে শুরু হয়ে যায়, কিন্তু আমি দেখতে পারি আমার স্বামী নজর রয়েছে আমার মেয়ের ওপর, কিন্তু পরিস্থিতি বিগড়ে যেতে দেখে আমি এখানে আমার মেয়েকে পালিয়ে যেতে সাহায্য করি আর নিজের হাতে এখানে আমি আমার স্বামীকে শেষ করে ফেলি। এরপরে আমাকে এখান থেকে জেলে নিয়ে আসা হলো। আমার মেয়েটি আমাকে এখানে কখনোই দেখতে পারিনি। অনু তখন তাকে বলে যে প্রায় সময় এখানে অফিসাররা বলে যে রাতের মশলা রেডি করতে, এই মশলাটার মানে কি? বিলকিস তখন তাকে জানায় মেয়েদেরকে নিয়ে ফুর্তি
ভর্তি করা, এরপর তাদেরকে এখান থেকে পাচার করে দেওয়া। অনু তখন থেকে জানায় যে এই জেলটাকে তুমি ব্রেক করেছিলে তাই না? বিলকিস তখন থেকে জিজ্ঞাসা করে তুই পালাবি? অনু বলে যে অনুমিতা সেন কোথাও থেকে পালায় না, আমি আসল আসামিরা যাতে এখান থেকে পালাতে না পারুক সেই ব্যবস্থা করব। বিলকিস বলে যে ব্যবস্থা হয়ে যাবে। অনু তখন তাকে জিজ্ঞেস করে যে কেন করছো তুমি আমার জন্য? বিলকিস তখন তাকে জানায় যে আমি আমার মেয়েকে ভালোবেসে অনু ডাকতাম। বিষয়টা বুঝতে পেরে এখানে বিলকিস বেগমকে অনু জড়িয়ে ধরে। এরপর আমরা দেখতে পারি গভীর রাতে কিছু মেয়েদেরকে একটা কন্টেনারে করে মেয়ে কয়েদিদেরকে বন্ধুরে নিয়ে আসা হয়। এক এক করে সমস্ত মেয়েরা এখান থেকে নেমে যায়, কিন্তু শেষ মুহূর্তে এখান থেকে অনু নেমে আসে। অনুকে দেখে এখানে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে অনুকে এখান থেকে পালাতে বিলকিস বেগমই সাহায্য করেছিল। সবার চোখে এখানে ধুলে দিয়ে অবশেষে অনু সেই মশলার গাড়িতে ঢুকতে সফল হয়েছিল। যদিও এই ব্যাপারটা এখানে আম্মাজান জানতে পেরে গেছিল, যার কারণে এখানে আম্মাজান এবং বিলকিসের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে এখানে নিজেকে বাঁচাতে বিলকিস আম্মাজানকে মেরে ফেলে। অন্যদিকে বন্ধুরা আমাদেরকে দেখানো হয় নারায়ণ বলে যে বিষ্ণু কনস্টেবল আমাকে ফাঁসাতে ভিডিও করে টাকার বিনিময়ে আমাকে হ্যান্ড ওভার করলো, তবে পরবর্তীতে এটা আমার কম্পিউটারের হাতে চলে আসলো। অর্ণবের জায়গায় অন্য কেউ হলে তার সাথে টাকা নিয়ে ব্যাপারটাকে সেটেলমেন্ট করে দেওয়া যেতে পারতো, কিন্তু সে তো আপনার প্রেমিক বলে কথা, আদর্শ মানুষ। তোমার কি মনে হয় আমি কি একটা বোকা? পুলিশকে হাতে না রেখে এই সমস্ত কারবার করি আমি? কাছে যখন তোমাকে পেয়েছি তাহলে একটু ভালো করে দেখে নি, তারপর না হয় তোকে পাচার করবো, আর নয়তো প্রয়োজন পড়লে তোকে মেরে জলে লাশটিকে ফেলে দেবো। হাতাহাতির এক পর্যায়ে এখানে তার হাত থেকে একটা ক্যামেরা পড়ে যায়। এইটা দেখে এখানে নারায়ণ অনুর উপর আরো বেশি রেগে যায়। অনু তখন তাকে ডেকে গিয়ে বলে যে আমিও অত বোকা নই, তোর কেন মনে হলো যে সমস্ত পুলিশরা একরকম? কি করে ভাবলি শরীরে একটা মাত্র ক্যামেরা নিয়ে আমি তোর সাথে যুদ্ধে নামবো? আমার সাথে যা কিছু হয় সেগুলো আমি হতে দিই, সেই জন্য সমস্ত কিছু হয়। এরপর আমাদেরকে এখান থেকে অতীতের সিন দেখানো হয়, যেখানে অনু অনেক দিন আগে শুভ্রের কাছে জেলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল। অনু বলেছিল যে রূপপুর জেলের ইনফরমেশন আমার কাছে রয়েছে, কিন্তু প্রমাণ নেই, প্রমাণ পেতে গেলে আমাকে এখানে জেলে যেতে হবে। সার্থকের মার্ডার কেসে এখানে ইচ্ছা করে অনু তার ব্যক্তিকে রেখে এসেছিল, যাতে এই কারণে তাকে এখানে জেলে বন্দী করা হয়। তার শরীরে থাকা এখানে স্পাই ক্যামেরাটা বিলকিস ব্যবস্থা করে দিয়েছিল। আসল ক্যামেরাটা এখানে কন্টেনার থেকে নামানোর সময় তাতে সেট করে এসেছিলাম। আপনার মেয়ে পাচারের কেসটি এখানে পুরো দেশ গোটা লাইভে দেখছে। নারায়ণ রাগের মাথায় এখানে তার উপর পিস্তল দিয়ে আক্রমণ করে। হাতাহাতির এক পর্যায়ে এখানে নারায়ণ নিজেই মারা যায়। পরবর্তীতে আমরা দেখতে পারি অনু এখানে সজলদার কাছে রেজিগনেশন লেটার দিয়ে দেয়, কারণ সে কোনো দালালের সাথে কাজ করবে না। কারণ অতীতে যখন এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তখন কিছু লোকেরা সেখানে গাড়ি সার্চ করেছিল। অনু এই বিষয়টি এখানে কখনো কাউকে জানায়নি, কারণ অ্যাক্সিডেন্টের পর যখন হসপিটালে সজল তাকে দেখতে আসে তখন সেখানে উল্লেখ করেছিল যে গাড়ি সার্চ করে এখানে কিছু পাওয়া যায়নি। তাহলে এই ব্যাপারটি এখানে সজল কিভাবে জানতে পারলো? অনু তখন জানায় যে আমি আবার আসবো, আমি অবশ্যই আসবো নিজস্ব চ্যানেলের অনুসন্ধান নিয়ে। আর অনুর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। সিরিজ এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সপ্লেনেশন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।